এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ভাষা বিষয়ক একটি বিষয়কে নিয়ে আজ এই ভিডিও করতে চলেছি। ফোনোলজি বলি, তারই একটি অংশ হলো গিয়ে আমরা সেই ফোনোলজি অর্থাৎ যাকে বলি আমরা ধ্বনিতত্ত্ব বা বাগধ্বনি, এই বাগধ্বনির উপরে আজকে আমাদের ভিডিওটা প্রস্তুত হবে। আমরা ইতোপূর্বেই নবম শ্রেণীতে ধ্বনির গঠন, ধ্বনির বিশ্লেষণ, ধ্বনির পরিবর্তন এবং ধ্বনি পরিবর্তনের কারণ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করা হয়েছে। নবম শ্রেণীর যে পাঠটি ছিল সেখান থেকেই আমরা এবার এই দ্বাদশ শ্রেণীর আজকে ধ্বনিতত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমাদের স্মরণ করে নিতে হবে ধ্বনি কাকে বলে। প্রথমে আমরা বলি আমাদের যে বাকযন্ত্র বা মানুষের যে বাকযন্ত্র বলতে তার মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এবং সর্বোপরি জিহ্বা, সে কীভাবে একটি শব্দ উচ্চারিত হচ্ছে সেখানে এবং সেই শব্দ গিয়ে কীভাবে শ্রোতার কর্ণে পৌঁছাচ্ছে, এই বিষয়টিকে আমরা যদি সংজ্ঞার আকারে বলি তাহলে এইরকম হবে। বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে শ্বাসবায়ুর গতিপথকে নিয়ন্ত্রণ করে যে তরঙ্গ বলি ভাসতে ভাসতে শ্রোতার কানে গিয়ে পৌঁছায় তাকেই বাকধ্বনি বা ধ্বনি বা ফোন বলে। PHONE, ফোন। এখানে ধ্বনি দুই প্রকার হতে পারে। এক প্রকার হচ্ছে সবই, যেমন জলের আওয়াজ, ঝড়ের আওয়াজ, গাছের পাতার আওয়াজ, ফ্যানের আওয়াজ, কিন্তু এইগুলো কিন্তু ধ্বনিতত্ত্বের বিষয়বস্তু নয়। ধ্বনিতত্ত্বের মূল বিষয়বস্তু হচ্ছে বাকধ্বনি। এখন এই বাকধ্বনিকে কত ভাগে ভাগ করা হয়? বাকধ্বনিকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি আর একটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। অর্থাৎ যে ধ্বনিকে ভাগ করা যায় এবং যে ধ্বনিকে ভাগ করা যায় না তাকে আমরা বলি বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি যেমন আমরা আলোচনা করতে পারি যে গায়, সে গান গায়, এখানে সে, এটি কিন্তু সে যুক্ত সেই, এবং গায়, গা যুক্ত যুক্ত অন্তস্থ। অর্থাৎ আমরা যেগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা যে শব্দের যে ধ্বনি বিশ্লেষণ বা বর্ণ বিশ্লেষণ করেছিলাম সেটি করলেই যদি দেখা যায় যে ভেঙে যাচ্ছে তাহলে সেটি হচ্ছে বিভাজ্য ধ্বনি, আর যদি না ভাঙে তাহলে সেটি হচ্ছে অবিভাজ্য ধ্বনি। এবারে আমরা ধ্বনি স্বরূপ, ধ্বনি তাই সে কী রকম রূপে উচ্চারিত হয় তার কতগুলি বিষয় রয়েছে। যেমন হচ্ছে স্বরাঘাত, ট্রেস, বিশেষ করে কবিতার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। যে এখানে দেখা যায় শব্দের আদিতে প্রথম শব্দে একটা এক্সট্রা ঝোঁক পড়ে, এটাকে বলে স্বরাঘাত। যেমন ইলসে গুড়ি, ইলিশ মাছের ডিম, ওই হস্যইতে এই ট্রেসটা পড়ে। এরপর হচ্ছে শ্বাসাঘাত, মানে একটা স্বরাঘাত হলো, একটা শ্বাসাঘাত হলো। এরপর হচ্ছে সংযোগ, জাংশন, দুটোর মাঝে। এছাড়া হচ্ছে লেন্থ, মানে দৈর্ঘ্য, সেটা কতটা পর্যন্ত তার, এবং শেষ পর্যন্ত হচ্ছে একটা আনুনাসিকতা, অর্থাৎ তার মধ্যে নাসিক্য ধ্বনি আসছে কিনা, এইভাবেই আমরা আলোচনা করি। এখন আমরা বাংলা ভাষায় স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ যদি আমরা বলি ধ্বনি, এই ধ্বনিকে আমরা প্রথমেই ভাগ করি যে যেমন বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি করলাম, তেমনি বাংলা ভাষায় যে
ধ্বনিগুলো ব্যবহার হয় তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। যেকে প্রাথমিক পর্বে যাকে আমরা বর্ণ বলেছিলাম, সেগুলো আসলে ধ্বনি। আসলে ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। এখন এই বর্ণ বা বর্ণগুচ্ছ সেটা হয় শব্দ, এবং সেই শব্দে যখন প্রত্যয়যুক্ত হয় তখন সেটা পদে পরিণত হয়, এবং সেই পদ কী হয় না বাক্যে পরিণত হয় কতগুলো পদের একত্রীকরণে মনের ভাব পরিষ্কার করলে পরে। এখন আমরা যদি বাগধ্বনিকে যদি মূলত দুভাগে ভাগ করি, একটা বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি, তাহলে বিভাজ্য ধ্বনি সমূহকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। বিভাজ্য ধ্বনি অর্থাৎ যে ধ্বনিকে ভাগ করা যাচ্ছে, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি বলতে আমরা যেটাকে স্বরবর্ণ বলতাম আগে, প্রায় অনেকটা সেই রকমই, যে এই ধ্বনিগুলির উচ্চারণ আনুনাসিক এবং উচ্চারণ স্থান প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনিগুলির বিভিন্ন নাম আছে। যেমন হচ্ছে কণ্ঠ, তালব্য, বিবৃত, সংবৃত্ত ইত্যাদি। বাংলায় 4টি অর্ধস্বর রয়েছে আর মৌলিক স্বর আছে 7টা। তো অর্ধস্বর নিয়ে বাংলা ভাষাবিজ্ঞানীদের মতভেদ আছে। খই, বউ, আয়, যাও শব্দগুলির উচ্চারণ যে স্বরে শেষ হয় সেগুলিকে অর্ধস্বর বলা হয়। এবার আসছে ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনিকেও আমরা কাকে বলি না, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে শ্বাস বা যে শব্দটি উচ্চারণ করার সময় সেটি হচ্ছে গিয়ে আমাদের কোথাও না কোথাও বাধা পায়, বা এই ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সহযোগিতা লাগে, যেটা স্বরধ্বনিতে লাগেনি। সেটা কোথাও বাধা পায় না এবং স্বল্প প্রয়াসেই সেটা প্রবাহিত হয়ে যায়। এবার এইগুলোকে আমরা প্রথমে কী করছি না, কতগুলো ভাগে ভাগ আছে। যেমন প্রথম 25টিকে বলা হয়েছে গিয়ে স্পর্শবর্ণ। এরা কোথাও না কোথাও জীব সেখানে গিয়ে স্পর্শ করে, একে আমরা স্পর্শবর্ণ বলছি। এরপরে এই স্পর্শবর্ণের পরে একটা আসছে যে সেটা হচ্ছে গিয়ে অন্তস্থবর্ণ, তারপরে হচ্ছে উষ্মবর্ণ, এবং সর্বোপরি যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে অযোগবাহু। তাই এই যে বিভাজন, বর্গে বিভাজন, এগুলো অনেক ইতপূর্বেই হয়ে গেছে, ক্লাস 9ম শ্রেণীতেই হয়ে গেছে। কিন্তু এখন আমরা দেখব যে ব্যঞ্জনধ্বনিগুলির উচ্চারণ স্থান অনুযায়ী ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ এবং কণ্ঠনালীয় নামে পরিচিত। এইভাবে আমরা ভাগ করব দ্বাদশ শ্রেণীর জন্য। উচ্চারণ অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলির নাম ঘোষ, অঘোষ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, উষ্ম, নাসিক্য, কম্পিত, তাড়িত, পার্শ্বিক। বাংলায় দন্তস্ব ও ঢয়শূন্য র এই ধ্বনি উচ্চারণ আদৌ হয় কি না এ নিয়ে বিতর্ক আছে। বাংলায় প্রচলিত বিদেশি শব্দে দন্তেস্ব উচ্চারিত হয়, যেমন সাইকেল, কিন্তু বাংলা শব্দে শুধু যুক্তধ্বনিতে দন্তস্ব উচ্চারিত হয়, এককভাবে এটা হয় না। যেমন শ্রম এবং অতি পরিশীলিত উচ্চারণে ঢয়শূন্য র ও ঢয়শূন্য র এর তফাৎ বোঝা যায়, কিন্তু সাধারণভাবে দুটো ড উচ্চারিত হয়। অনেক সময় উচ্চারণের যে সচেতনতার অভাবের জন্য কি হয় না ড, ঢ, র এ উচ্চারিত হয়, তাই স এবং ঢয়শূন্য রকে বাদ দিয়ে অনেকে মনে করেন বাংলা উচ্চারণে যথার্থভাবে 28টি ব্যঞ্জন ধ্বনি আছে। এমনিতে আমরা দেখেছি যে 12টা আর 18টা এইভাবে করে আসা হয়, অর্থাৎ মোট 50টি বর্ণ, সেটা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে বা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মিলে এটা হয়ে থাকে। এবার আসবে বাংলায় স্বরধ্বনির যে মৌলিক স্বর কয়টি এবং কি কি, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইখানে আছে আমাদের 7টি মৌলিক স্বর। এই 7টি মৌলিক স্বরের মধ্যে হচ্ছে ই, ইংরেজিতে যদি হয় তাহলে সেটা হচ্ছে আই, ই, এবং তারপর হচ্ছে এ, এটা হচ্ছে ইটা ইংরেজির ই, এ ইংরেজিতে ই, আ ইংরেজিতে এ, আবার আ বা অয়েজফলা আকার এটা হচ্ছে
এ ই অ এবং ও এবং উ, এই 7টি উচ্চারণে মুখবিবরে জিহ্বার অবস্থান, উচ্চারিত মৌলিক স্বরধ্বনির নির্দিষ্ট স্থান সম্পর্কে একটি চিত্র রয়েছে। এটা দেখে নিতে হবে। অর্থাৎ সেটা উচ্চ, উচ্চমধ্য, নিম্ন না নিম্নমধ্য, সম্মুখ না কেন্দ্রীয় নাকি পশ্চাৎ, অর্থাৎ কীভাবে জিভের যে অবস্থান সেই অনুযায়ী এখানে কিন্তু প্রশ্নটা আসে। কারণ আমরা জানি যে ভাষাতত্ত্বের 3 রকমই প্রশ্ন হয়, এমসিকিউ হয়, এসএকিউ হয় এবং তার সঙ্গে ব্রড প্রশ্ন একটা থাকে, দুটো থাকবে, তার মধ্যে একটা করতে হবে। এবার আসবে যে ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা উল্লেখ করে তার উচ্চারণ অনুসারে বর্গীকরণ করো। এই যে বর্গীকরণ আমি আগেই করে দিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি। ব্যঞ্জন ধ্বনি আমরা কাকে বলি সেটা বলি। ইংরেজিতে যাকে বলে আমরা বলি কনসোনেন্ট, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে কী করে না অন্য ধ্বনির সাহায্য লাগে বা জিভের মুখ্য বিভাগে কোথাও না কোথাও গিয়ে সেটা বাধাপ্রাপ্ত হয়। এইকে আমরা কী আমরা ভাগ করেছি, এটাকে ভাগ করেছি। 1 হচ্ছে ওষ্ঠধ্বনি, 2 হচ্ছে দন্তধ্বনি, 3 হচ্ছে দন্তমূলীয় ধ্বনি, 4 হচ্ছে মূর্ধন্য ধ্বনি, 5 হচ্ছে তালু দন্তমূলীয় ধ্বনি এবং 6 কণ্ঠধ্বনি। এই ধ্বনিগুলোকে এবার আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখানো হয়। সেটা কিভাবে ওষ্ঠ, জিহ্বা প্রান্ত, জিহ্বা ফলক, সম্মুখ জিহ্বা, পশ্চাৎ জিহ্বা, জিহ্বা মূল, এগুলো কিভাবে কাকে গিয়ে কোথায় স্পর্শ করছে তার একটা চিত্র আমরা লক্ষ্য করতে পারি। এর মধ্যে আমরা এবার কিছু উদাহরণ তৈরি করে রাখতে হবে, লিস্টের মতো করে রাখতে হবে। যেমন গ, এই যে বর্ণটি বা এই যে ধ্বনিটি, এটির উচ্চারণ স্থান কোথায়? ওষ্ঠধ্বনি। এবার আসবে দন্ত উষ্ঠ, ওই যে বাংলাতে এই ধরনের ধ্বনি নেই, দন্ত উষ্ঠ। এবার আছে জিহ্বা প্রান্তীয় দন্তধ্বনি, এটা হচ্ছে ত। এরপর আসবে জিহ্বা প্রান্তীয় দন্তমূলীয় ধ্বনি, র ল দন্তন্য। জিহ্বা প্রান্তীয় উত্তর দন্তমূলীয় ধ্বনি, এটা বাংলাতে নেই। এবার আছে প্রতিবেষ্টিত ধ্বনি, ট ঠ ড ঢ ঢ র ঢ র। জিহ্বা ফলকীয় তালু দন্তমূলীয় ধ্বনি, চ ছ বর্গীজ ঝ তালব্যস্য অন্তস্থ। পশ্চাৎ জিহ্বা তালব্য ধ্বনি, যেমন হচ্ছে ক বর্গের ক খ গ ঘ ঙ। এবার আসছে পশ্চাৎ জিহ্বা আলজিহ্বা, এটা এটাই ধ্বনি বাংলা ভাষায় নেই, বাংলা ধ্বনিতে নেই। জিহ্বামূলীয় ঊর্ধ্বকণ্ঠধ্বনি বাংলাতে নেই। আবার সম্মুখ জিহ্বা তালব্য, এটাও বাংলাতে এইরকম ধ্বনি নেই। এবার আসছে আরও কতগুলো বিশেষত্ব ধ্বনি সম্পর্কে জানতে গেলে, সেগুলো যেমন হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, উষ্ম ধ্বনি, সঘোষ অঘোষ ধ্বনি, মহাপ্রাণ এবং অল্পপ্রাণ ধ্বনি। এইগুলোকে একেবারে লিস্টের মতো করে রাখতে হবে এবং প্রত্যেকটার উদাহরণ সহ রাখতে হবে। যেমন নাসিক্য ধ্বনি বর্গের যে আমাদের যে 5টি বর্গ আছে, 5 5 25টা, অর্থাৎ স্পর্শধ্বনি, তার শেষ ধ্বনিটি হচ্ছে নাসিক্য। এবার তারপর আছে কম্পিত ধ্বনিকে আমরা কাকে বলে সেটাও করে নিতে হতে পারে। যে ধ্বনি উচ্চারণে জিহ্বা শ্বাসবায়ুকে বারবার বাধা দিতে থাকে এবং কম্পন সহ ধ্বনি নির্গত হয়, যেমন হচ্ছে র। না তাড়িত ধ্বনি হচ্ছে ঢ র। পার্শ্বিক ধ্বনি যেমন ল। এরপর হচ্ছে উষ্ম ধ্বনি, যেমন হচ্ছে তালবস্য দন্তস্য হ, অর্থাৎ গরম বাতাস বেরিয়ে আসছে এখানে, উষ্ম মানে গরম। আর অঘোষ ধ্বনি বা সঘোষ ধ্বনি ক খ প ফ ইত্যাদি আমরা করতে পারি। এবং এটা সঘোষ হলো এবং অঘোষে হচ্ছে গিয়ে এই একেবারে যেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি কাকে বলছে, বর্গের 3য় এবং 4র্থ ঘোষ, এবং সেখানে মহাপ্রাণ এবং অল্পপ্রাণ ধ্বনির কথা আমাদের এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলতে হবে। এবার আমাদের চলে আসবে যেটা ধ্বনি যখন গঠন হয়ে গেল, এবার আসছে ন্যূনতম শব্দজোড়। এই ন্যূনতম শব্দজোড় কাকে বলে? ন্যূনতম শব্দজোড় হচ্ছে এটি এই যে
ন্যূনতম শব্দজোড় বা ন্যূনতম শব্দ কোনো নির্দিষ্ট ভাষায় একটি ধ্বনি প্রতিবেশ বিশেষে নানা রকমভাবে উচ্চারিত হতে পারে। অর্থাৎ একই ধ্বনি উচ্চারণ ভিন্ন শব্দে ভিন্ন রকমের হতে পারে। শব্দের মধ্যে উচ্চারণগত অনেকটা মিল থাকলেও কোনো একটি মাত্র ধ্বনিমূল আলাদা হলে ন্যূনতম শব্দজোড় বলা হয়। যেমন তালা ও থালা, যদি আমরা শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে তো আর থ ছাড়া বাকি আমরা যে ধ্বনি বিশ্লেষণ করব তাতে সব ধ্বনিগুলোই কিন্তু একই, শুধু ত এবং থয়ের জন্য শব্দটির অর্থটা সম্পূর্ণ বদলে গেছে। এইভাবে আমরা হাল, চাল, এই যে হওয়ার জন্য একটা হচ্ছে, আবার চাল আর একটা জিনিস হয়েছে, অথচ দেখা যাবে সেখানে সব ধ্বনিগুলোই একই। তো একটি ধ্বনির জন্য তার অর্থ পরিবর্তিত হচ্ছে, একেই আমরা বলি ন্যূনতম শব্দজোড়। এরপর আসবে পূরক ধ্বনি। পূরক ধ্বনি যেমন হচ্ছে আমরা বলি কি, দুই বা তার বেশি ধ্বনির অবস্থান যদি এমন হয় যে একটি স্থানে অন্যটি থাকতে পারে না, তবে সেই ধ্বনিগুলিকে ধ্বনি মূলের সহধ্বনি বা পূরক ধ্বনি বলা হয়। তাহলে পূরক ধ্বনি বলতে আবার বলতে পারি এর অপর নাম কি, তাহলে সহধ্বনি। সহধ্বনির অপর নাম পূরক ধ্বনি। হ্যাঁ, এইভাবে আমরা দেখাতে পারি। এবার আসবে আমাদের যে ধ্বনির অবস্থান, ধ্বনি কোন অবস্থানে থাকছে, এবং দেখা যাচ্ছে ধ্বনিটা কি হচ্ছে প্রধানত যে কি হচ্ছে যে বাংলা ভাষায় যে শব্দগুলি আছে এবং যে ধ্বনিগুলো আছে তাতে দেখা যাচ্ছে তিনটি অবস্থান রয়েছে, ধ্বনি উচ্চারিত হয়। এই তিন অবস্থান হলো আদ্য, মধ্য, অন্ত। কোনো ভাষার অন্তর্গত একটি ধ্বনি মূল শব্দের যে অংশে উচ্চারিত হতে পারে বা যে অবস্থানে থাকে তাকে ধ্বনিমূলের অবস্থান বলে। আর এবার আসছে ধ্বনি সমাবেশ। ধ্বনি সমাবেশ কি না, এখানে ধ্বনি সমাবেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ধ্বনি মূলের অবস্থানের মতোই গুরুত্বপূর্ণ হলো ধ্বনি সমাবেশ। নিয়ম মেনে একাধিক ধ্বনির একত্র সমাবেশ বা সংযোগকে ধ্বনি সমাবেশ বলে। যেমন দুটো ধ্বনির একত্র সমাবেশ, তিনটে ধ্বনির একত্র সমাবেশ বা চারটে ধ্বনির একত্রিত সমাবেশ, একেই আমরা ধ্বনি সমাবেশ বলি। যেমন দন্তের শয়ে পয়ে স্প, বা আমরা যদি বলি স্র তালবে শয়ে র ফলা, এই যে বা কয়ে মধ্যনা শয়ে, এই যে বা দন্তের শয়ে পয়ে রি, এখানে তিনটে ধ্বনি আছে। আবার সংস্কৃত শব্দতে আবার চারটে ধ্বনি রয়েছে। এইভাবে ধ্বনি সমাবেশ এবং ধ্বনির অবস্থান বোঝানো হলো। এবার আসবে গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি বলতে কী বোঝো, ভেরি ইম্পর্টেন্ট এটি। গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে যে ধ্বনি গঠিত হয় তাকে গুচ্ছধ্বনি বলে। এবার যেমন আমাদের বাংলাতে রয়েছে এরকম গুচ্ছধ্বনি রয়েছে, যেমন বস্ত্র, বস যুক্ত ত্র বস্ত্র, মন যুক্ত ত্র মন্ত্র, এগুলো হচ্ছে গিয়ে গুচ্ছধ্বনি। এবার গুচ্ছধ্বনির পরে এগুলোকে আবার ভেঙে দিতে হবে। যেমন সংস্কৃততে চারটি রয়েছে, কীরকম দন্তের স নস্যং দন্তের শয়ে কয়ে রি, তো এই দন্তের শয়ে কয়ে রি, এই যে চারটে একে ভেঙে দেখাতে হবে। কী করতে হবে যে কীভাবে চারটে শব্দ এলো, ইয় যুক্ত তালবে দন্তের স যুক্ত ক যুক্ত র, এইভাবে গুচ্ছধ্বনির অবস্থান আমরা দুই ধ্বনি, তিন ধ্বনি বা চার ধ্বনির এই যে সংযোগ, একে আমরা গুচ্ছধ্বনি বলি। এবার যুক্তধ্বনি। যুক্তধ্বনি বিষয়টি কিন্তু বাংলাতে বেশ গুরুত্বপূর্ণ। আমাদের যে দ্বাদশ শ্রেণীর জন্য যে ভাষা, বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বইটি দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই গুচ্ছধ্বনি এবং ধ্বনি সমাবেশ এ সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে। যেমন এটি আমরা পেয়ে যাচ্ছি এখানেই পাতা নম্বর 119 থেকে। এই 119 থেকে ধ্বনির অবস্থান এবং ধ্বনির অবস্থানের পরে ধ্বনি সমাবেশ, এরপর আসছে 120 নম্বরে গুচ্ছধ্বনি,
এবার আছে যুক্তধ্বনি। এই যুক্তধ্বনির এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই 120 নম্বরের যুক্তধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। যুক্তধ্বনির সমাবেশ গুচ্ছধ্বনির তুলনায় বেশি পাকাপোক্ত, কারণ এই ধ্বনিগুলির মাঝে কোনো দল সীমা থাকে না। দল মানে যেখানে হচ্ছে ভাঙা, আমরা ইতিপূর্বেই নবম শ্রেণীতে দল পড়ে নিয়েছি, অর্থাৎ কোনো একটি শব্দকে আমরা যে আমাদের যে বাকযন্ত্রের যে স্বল্পতম প্রয়াস, সেই প্রয়াসে যে বিভাজিত করার যে পদ্ধতি তাকে দল বলা হয়। এই দল বিশ্লেষণের ক্ষেত্রে এটি এখানে দল থাকছে না, অর্থাৎ একেবারে যুক্ত হয়ে থাকছে, কোনো দল সীমা থাকে না। দুই ব্যঞ্জনের সমাবেশের যুক্তধ্বনিতে হয় প্রথম ব্যঞ্জনটি নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি। এবার খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাথামেটিক্যালি করে রাখতে হবে আমাদের, যেটি খুবই প্রয়োজন, সেটা হচ্ছে বাংলা শব্দে এইরকম যুক্তধ্বনির সংখ্যা কত। যুক্তধ্বনির সংখ্যা হচ্ছে 28টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলায় এসেছে অন্য ভাষা থেকে, প্রধানত ইংরেজি থেকে আগত এই রকম যুক্তধ্বনির সংখ্যা কত? 18টি। খুব মানে একটু মনে রাখার পক্ষে খুব সুবিধা হচ্ছে যে 28 আর 18, তাহলে ফ্রম, তারপরে ট্রয়, এই ট্রয়ের অফলা, তারপরে ফ্লাই, ট্রাম, এই শব্দগুলি এখানে উচ্চারিত হয়েছে। 3 ব্যঞ্জনের সমাবেশ তৈরি যুক্তধ্বনির সংখ্যা হচ্ছে 2টি। তার মধ্যে হচ্ছে স্ত্র, যেমন হচ্ছে স্ত্রী কথাটা আমরা যখন উচ্চারণ করি, বা দন্তে সয়ে পয়েরি স্প্রি, এবং 4 ব্যঞ্জনের আমরা বলে দিয়েছি সংস্কৃত শব্দটি। এটা হচ্ছে যুক্তধ্বনির যে সংখ্যা তার একটা বিষয়। এবং আমরা পূর্বেই যে আলোচনা করলাম সেই আলোচনা দিয়েই আমরা এই অংশটির আলোচনা শেষ হবে, তারপর প্রশ্ন তৈরি হবে। যেমন হচ্ছে শ্বাসাঘাত। শ্বাসাঘাত ইতিমধ্যেই আমি বলে দিয়েছি যে শ্বাসাঘাত হচ্ছে কীরকম না, একটি যে মূল শব্দ সেই শব্দের মধ্যে যে ধ্বনিতে একটা আলাদা চাপ তৈরি হয় তাকে আমরা বলি শ্বাসাঘাত। যেমন হচ্ছে মাখন, মাখন, ক্ষয়ের উপরে এখানে বা মাখন, মাতে এসে প্রথমত আদিতেই এটা চাপটা পড়ে। এছাড়াও আছে, আমরা দেখি কবিতার ক্ষেত্রে আমরা দেখে দিয়েছি যে কোনো ছড়ার ক্ষেত্রে বিশেষ করে পালকি চলে গানটাও যদি বলি, সে পালকি চলে, পালকি চলে, এই যে প্রথম ধ্বনিতে যে শ্বাসাঘাত করছে। এরপর হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ, যে কথা বলা হয়েছিল, সেটা দৈর্ঘ্য বলতে সাধারণত বোঝায় দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্য। বাংলায় বহু দল, এক দল, দ্বিদল আমরা যে দেখেছি, বহু দল শব্দের স্বরধ্বনির তুলনায় এক দল শব্দের ধ্বনির দৈর্ঘ্য বেশি। যেমন আমার, এই আ এর চেয়ে আম শব্দের দৈর্ঘ্য বেশি। আমার, আম আর, এই আম এর এটা বেশি। এবার আছে জ্যোতি, ছেদ বা জ্যোতি। আমরা এটি ছন্দে যখন আলোচিত হয় এটি খুবই উল্লেখিত হয়, কারণ এই জ্যোতি 2 প্রকার, একটা শ্বাসজ্যোতি আর একটা অর্থজ্যোতি। প্রাচীন বাংলায় ওই জন্য কবিতার প্রতি দুটো লাইনের মধ্যে যেখানে ভাব সম্পূর্ণ হতো, প্রথম লাইনে 1 ধারি দেওয়া হতো, দ্বিতীয় দাঁড়িতে 2 ধারি দেওয়া হতো, এবং একটা প্রথম যে লাইনটা তাকেও আবার 2 ভাগে ভাগ করা হয়। যেমন মহাভারতের কথা হিসেব মতো এখানেও একটা দাঁড়িয়ে আছে, এবং সেটা হচ্ছে গিয়ে কি না শ্বাসজ্যোতি। আর পরের কথাটা হচ্ছে অমৃত সমান, সেখানে হচ্ছে গিয়ে এখানে অর্থজ্যোতি এবং শ্বাসজ্যোতি দুটো একসঙ্গে আছে। তাহলে জ্যোতি এবার কাকে বলে, এখানে খুব ইম্পর্টেন্ট। জ্যোতি হলো দল বা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ, লম্বা ছেদ। যেমন যে রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, প্রথম বাক্যে একা এবং দ্বিতীয় বাক্যে একাদশ, জ্যোতি ছাড়াই কিন্তু উচ্চারণ করি, এইভাবে জ্যোতি। এরপর আছে সুর তরঙ্গ। সুর তরঙ্গটি অনেকবারই পড়েছে পরীক্ষাতে, এটি খুবই লক্ষ্য করতে হবে যে বাক্য যখন আমরা আলোচনা করেছি সেই বাক্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুরের যে ওঠা পড়া, অর্থাৎ উঠছে এবং নামছে, সেখানে দেখা যাচ্ছে 2 ধরনের
বাক্য সেখানে থাকছে। একটা হচ্ছে বিবৃতি সূচক বাক্য, যে রামকাল বিদ্যালয়ে যাবে, এটি হচ্ছে কি না সুরটা কি হচ্ছে না বিবৃতি সূচক বাক্যে প্রথমে গিয়ে তারপরে নিচে নামছে, এটা সুরটা নেমে যাচ্ছে। কিন্তু আবার দেখা যাচ্ছে ওই বাক্যটাই রাম বিদ্যালয়ে যাবে কি, তখন দেখা যাচ্ছে তার সুরটা উঠছে। তাহলে এই যে প্রশ্নবাচক এবং যে বিবৃতিবাচক, এই দুটি শব্দ দুটি বাক্যকে উদাহরণ হিসেবে দিতে হবে, দিয়ে বলতে হবে যে বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে। এবং এই দু ধরনের বাক্যে আমরা কী করি না, দুটো বাক্য লেখার পরে বিবৃতিবাচক বাক্যে একটি দাগ টেনে নিচে অ্যারো চিহ্ন দিয়ে লাগিয়ে দিতে হবে যেটা নামছে সুরটা, আর প্রশ্নবাচক বাক্যে দেখা যাচ্ছে সেটা দাগ দিয়ে আন্ডারলাইন করে দিয়ে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝাতে হবে এটি সুর উপরে উঠছে। এইভাবে শব্দের বা ধ্বনির সুর তরঙ্গ আমরা উত্তরে বলবো। এবার আসছে আমাদের প্রশ্ন এবং তার যে উত্তর। প্রশ্ন এবং উত্তরে আমরা বলে দিয়েছি যে এটা একই সঙ্গে এটা এমসিকিউ, এসএকিউ এবং তার সঙ্গে বড় প্রশ্ন, তিনটে প্রশ্নই যেহেতু থাকবে সেহেতু এখানে কী করতে হবে না সব প্রশ্ন খুঁটিয়ে পড়তে হবে। আসলে এই যে আমি 19 এবং 20 যে পাতাটা বললাম সেই পাতার কিন্তু একেবারে শুধু পাতারে নয়, ওই বইটার কিন্তু খুঁটিয়ে না পড়লে দেখা যাবে দু একটা প্রশ্ন হয়তো বাদ পড়ে যাচ্ছে। তাহলে ধ্বনিতত্ত্বের যে প্রশ্নগুলো সাধারণত হয়, যেমন খণ্ডধ্বনির অপর নাম কি, ভেরি ইম্পর্টেন্ট, বিভাজ্য ধ্বনি। বাক ধ্বনি নিয়ে আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন শাখায়, সেটা হচ্ছে গিয়ে ধ্বনিবিজ্ঞান বা ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি। এবার আছে বিভাজ্য ধ্বনির ভাগ কটি ও কী কী। বিভাজ্য ধ্বনির ভাগ দুটি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এবার আছে অবিভাজ্য ধ্বনির ভাগগুলি কী কী। অবিভাজ্য ধ্বনির ভাগগুলি বলেছি দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি এবং সুরতরঙ্গ, চারটি অবিভাজ্য। মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। আবার তার সঙ্গে কী কী বলে দেওয়া হয়েছে। বাংলা শব্দে যুক্ত ধ্বনিতে উচ্চারিত হলো কেমন না দন্তেশ্বর। একটি উদাহরণ হলো দন্তেশ্বর। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি। তারপর হচ্ছে ধ্বনি মূল ও সহধ্বনি মূল সম্পর্ককে ভাগ করা হয় ক ভাগে, 3 ভাগে। এরপর আছে দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ বাংলায় কতগুলি আছে, দুটি ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 200। 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ আছে 1টি। অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয় মূল ধ্বনি। দুটি শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্যকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। ধ্বনি সমাবেশের ফলে তৈরি হয় কি না যুগ্ম ধ্বনি। এখন যুগ্ম ধ্বনি আর যুক্ত ধ্বনি। যুগ্ম ধ্বনি মানে একই ধ্বনির দুটো একসঙ্গে থাকা, যেমন হচ্ছে ময়ে ময়ে এবং লয়ে লয়ে, কল্লোল, কল লয়ে লয়ে ও কাল্ল কল্লোল, এটা হচ্ছে যুগ্ম। আর যুক্ত হচ্ছে যেমন হচ্ছে আমরা বলি যে স্প দন্ত শয়ে পয়ে, অর্থাৎ দুটো আলাদা ধ্বনি যুক্ত হলো, সেখানে হচ্ছে যুক্ত ধ্বনি। আর যুগ্ম হলো গিয়ে একই ধ্বনি দুবার দুটো উচ্চারিত হচ্ছে। এবার আসছে দ্বিস্বর ধ্বনি কাকে বলে যদি আসে। স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বিস্বর। গুচ্ছধ্বনি কাকে বলে, এরকম আসতে পারে যে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। দৈর্ঘ্য কাকে বলে সেটা বলি আমরা, দৈর্ঘ্য বলতে বোঝায় দলের উচ্চারণ, অর্থাৎ সেটা কতটা উচ্চারিত হচ্ছে। বহুদল শব্দের চেয়ে একদল শব্দের দৈর্ঘ্য কেমন, বেশি না কম, সেটা থাকবে বেশি। এবার আছে একদল যুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণকে কী বলা হয়, শ্বাসাঘাত। আর আছে ধ্বনি তত্ত্বের ইংরেজি পরিভাষা কি, আমি প্রথমেই শুরু করেছি এটা, ফোনোলজি, ফোনেটিক্স আর ফোন, এই যে শব্দগুলো আছে এইগুলো, তার মধ্যে একটি ফোনোলজি আর ফোন হচ্ছে ধ্বনি। পার্শ্বিক ধ্বনি বলা হয়, একটি উদাহরণ দাও। ল, আমি তো একটা সিরিয়াল করতেই বলে দিয়েছি, এগুলো একদম লিখে তালিকাভুক্ত করে রাখতে হবে, এগুলোর কোনো কিছু করার উপায় নেই। আর কণ্ঠনালীয় একটি ধ্বনির উদাহরণ দাও, হ। আর ব্যঞ্জন বর্ণগুলিকে বা ব্যঞ্জন ধ্বনিগুলিকে কত ভাগে ভাগ করা হয়,
5টি বর্গে ভাগ করা হয়। সে আছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, অর্থাৎ ক, চ, ট, ত, প। এইভাবে আমরা প্রশ্নগুলির উত্তর তৈরি করতে পারি। এবার আমরা যদি এখান থেকে বড় প্রশ্ন দিই, অর্থাৎ ভাষাতত্ত্ব থেকে, বিশেষ করে ভাষাতত্ত্বের একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয় হলো যে ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বের বড় প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে থাকবে এই রকম কয়েকটি প্রশ্ন, যেগুলো 5 নম্বরের প্রশ্ন। যেমন হচ্ছে বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি, ধ্বনি মূলের সংজ্ঞা সহ আলোচনা করো। এবার আসবে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি কাকে বলে আসবে, তারপরে সেটা স্বরধ্বনি, এবার তারপর হ্রস্বস্বর, দীর্ঘস্বর, এটা নিয়ে আলোচনা হবে। মৌলিক স্বর আলোচনা হবে, তারপরে যৌগিক স্বর আলোচনা হবে, তারপর ব্যঞ্জনধ্বনিতে আবার আসবে যে ওই যে 4 রকমের, এবং তার সঙ্গে স্পর্শবর্ণ, যেটাকে আমরা বলেছি যে তার বা 5টা ভাগ, সেই ভাগগুলোকে দেখাতে হবে। এবং একেবারে বাংলায় উচ্চারণ অনুযায়ী মোট ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত না 28টি, এটি উল্লেখ করতে হবে। এরপর আসছে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বলতে কি বোঝো, 2টি করে উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট লাইন, অনেকবার এটা কিন্তু আসে, গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি। আর ধ্বনি পরিবর্তনের কারণগুলি, এটা তো অনেকেই জানে, একটু 9-এর বইটা দেখলেও অনেকটা হবে, আর একবার এখানে দেখলেও কোনো অসুবিধা নেই। সুতরাং ধ্বনি পরিবর্তনের কারণ এগুলো অনেক আগেই হয়ে গেছে। সুতরাং সেই যে ধ্বনির যে পরিবর্তন কীভাবে হয়েছে না, একটা হচ্ছে ধ্বনির হচ্ছে গিয়ে সংযোগ, ধ্বনির বিয়োগ অর্থাৎ ধ্বনির লোপ, ধ্বনির সংযোগ, ধ্বনির হচ্ছে রূপান্তর, আর ধ্বনির স্থানান্তর, এই যে 4টি। এবার আসে ধ্বনি পরিবর্তনের যে কারণ, সেগুলো হচ্ছে যে অজ্ঞতা এবং শ্রোতার যে শোনার ক্ষেত্রে অপারগতা, বক্তার যে বাকযন্ত্রের গঠনের যে দুর্বলতা, এবং তাছাড়াও বহু আঞ্চলিক বিষয়ের ক্ষেত্রেও এইভাবে ধ্বনি পরিবর্তন হতে থাকে। এবং প্রাকৃতিক বা জলবায়ু, জীবের গঠন, এসব নিয়েও ধ্বনি পরিবর্তন যে তার যে কারণগুলো হতে পারে। তাহলে এইভাবে আমরা আজকে ধ্বনিতত্ত্ব এবং ধ্বনির যে বিভিন্ন উপাদান এবং সেগুলো কিভাবে শব্দ গঠন করে, এবং ধ্বনির যে কিভাবে সমাবেশ হয়, ধ্বনির মধ্যে যে বিশেষ করে আমরা বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি এবং বাকধ্বনি, যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি যেভাবে আলোচনা করলাম, এগুলি ভালোভাবে আমাদের একেবারে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করিয়ে নিতে হবে। তাহলে আমাদের এ সম্পর্কে কোনো প্রশ্নই আর আমাদের বিব্রত করতে পারবে না। তোমরা সকলে ভালো থাকবে।